This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পায়েলগাঁয়ে যেভাবে জঙ্গিরা ঢুকলো তার ইন্টেলিজেন্সের রিপোর্ট নেই, কোনো বিএসএফ নেই, সিআইএসএফ নেই, আর্মি নেই। যেভাবে মেরে দিয়ে চলে গেল ২৬ জন, এটা তো খুব দুঃখজনক। তাহলে এটা তো গাফিলতির জন্য হয়েছে, সিকিউরিটি গাফিলতির জন্য হয়েছে। বিএসএফ নেই, কিছু নেই, দিয়ে হাঁটতে হাঁটতে ৪ জন হাঁটতে হাঁটতে চলে গেল। তাদেরকে আজও পর্যন্ত ধরতেও পারল না। তারপরে এই চিফ মিনিস্টারের সঙ্গে কথা, ওই চিফ মিনিস্টারের সঙ্গে কথা, অমুকের সঙ্গে কথা, সবাইকার সঙ্গে ভিডিওতে এতে ভার্চুয়ালি অল পার্টি মিটিং করে ওরা একটা যাই হোক একটা বললো অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটিস বা যুদ্ধ যাই বলুন না কেন শুরু হলো। শুরু হয়ে যাওয়ার পর আমরা যখন ভাবছি যে পাকিস্তানকে এবার উড়িয়ে দেবে, মানে আমরা প্র্যাকটিক্যালি আমরা একবার মানে এটা সম্বন্ধে খুবই কনফিডেন্ট ছিলাম, ভারতবর্ষের সমস্ত মানুষের। যুদ্ধটা হয়েছে আমরা খুশি হয়েছিলাম, যদিও যুদ্ধ ইজ নট ওয়ারেন্টেড, দরকার মানে নয়, কিন্তু যেখানে ভারতবর্ষের মানুষকে এসে যখন টেররিস্টরা মারছে তার তো উত্তর দিতেই হবে প্রপারলি। যখন তার কোনো উত্তরই পেলাম, মানে পজিটিভ কোনো সাইড নেই, মানে আপনি সেঞ্চুরি করতে যাচ্ছেন, ১০০ রান সেঞ্চুরি করতে যাচ্ছেন, হঠাৎ বলে ৯০ রানে আমি ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে চলে আসবেন। হতাশ তো সবাই হবে। এবং সবচেয়ে বড় হতাশ যে আমেরিকান প্রেসিডেন্ট আগে ডোনাল্ড ট্রাম্প আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করলো, তারপরে আমরা জানতে পারলাম, তখন আমরা জানতে পারলাম যে যুদ্ধ একটা সিজ ফায়ার হয়েছে। পরবর্তীকালে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট এটাকে ক্লেম করা হচ্ছে না আমরা আগেই করেছেন, ডোনাল্ড ট্রাম্প ওটা ভুল বলেছে। তা ডোনাল্ড ট্রাম্প যে ভুল বলেছে, ডোনাল্ড ট্রাম্প ইজ ইনকারেক্ট যে না ওর ইন্টারভেনশনে এই যুদ্ধ সিজ ফায়ার হয়নি, এই স্পষ্ট কথাটা বলতে কি অসুবিধা হয়েছিল বিশ্বকে। আজও পর্যন্ত কিন্তু একটা স্টেটমেন্ট নেই। এই যে এত ডেলিগেশন পাঠালো, এত বড় বড় ডেলিগেটরা গেল, ভালো ভালো এমপিরা গেল, তাদের মধ্যে দিয়েও কেন এই কথাটা এলো না? একটা জায়গাতে কেন এলো না? কেউ বললো না কেন ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ইনকারেক্ট? এই স্টেটমেন্টটা এলো না কেন? কিসের এত ভয় আমেরিকাকে? কার কাছে কেন মাথা কোথায় বিক্রি করা আছে? এসব প্রশ্নগুলো তো রয়েছে। যারা দেশের নিরাপত্তা দিতে পারে না, যিনি মনে করেন যে, যিনি বলেন বারবার আমি দেশের পাহারাদার, তিনি তো পাহারা দিতেই ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যর্থতার নজির যিনি গড়েছেন ভারতবর্ষের, এতদিন ধরে যারা প্রধানমন্ত্রী রয়েছে, দেশকে বাঁচানোর জন্য সবচেয়ে ব্যর্থতার নজির গড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত বড় ব্যর্থতা নেই। বাইরের দেশে পাঠিয়েছেন ভালো, তো অপোজিশনকে নিয়ে যেতে হয়েছে। কিন্তু অপোজিশনের লোককে যে বাইরের দেশে যে বলতে হচ্ছে না আমাদের প্রধানমন্ত্রী ভালো কাজ করেছে, প্রধানমন্ত্রী নিজের ফেস নেই বলার যে না আমি ভালো কাজ করেছি বিদেশে। তা এতদিন ধরে ফরেনে গেছে, 11 বছর ধরে বারবার, শুধু উনি তো ফরেনেই থাকেন, উনি তো দেশে বেশি থাকেন না, উনি তো এনআরআই প্রাইম মিনিস্টার। তা এনআরআই প্রাইম মিনিস্টার এমন কি রিলেশনশিপ বাইরের দেশে করলো যে ওর কথাকে আজকে কেউ বিশ্বাস করছে না? যার জন্য অপোজিশনের লোককে দিয়ে পাঠাতে হচ্ছে বিশ্বাস করানোর জন্য। কিন্তু কতটা ফ্রুটফুল হয়েছে আমার অনেক এর সম্বন্ধে কোশ্চেন আছে। পাঁচিলের ওপরে কিছু কিছু এমপি বসে আছে, তারা ভীষণ সার্টিফিকেট দিচ্ছে, সেটা অন্য কথা। আদারওয়াইজ কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে এই নিয়ে। প্রধানমন্ত্রী অল পার্টি মিটিং এ থাকেননি। প্রধানমন্ত্রী যখন এই যে অল পার্টি ডেলিগেশন গেল তাদের সাথে ফেরার পরও কোনো সিরিয়াস ডিসকাশন করছেন না। প্রধানমন্ত্রী কি বেসিক্যালি নিজে যা বলার বলবো, কিন্তু কোনো বিরোধীদের কোনো প্রশ্নের জবাব দেব না, এই না ওনার তো তাই আছে। উনি শুধু বলেই যান, ঘন্টার পর ঘন্টা উনি বলবেন, অন্য কারো কথা শুনবেন না।
এটা তো ওনার মানে প্যাথোলজিক্যাল প্রবলেম। উনি শুধু বলবেন, ঘন্টার পর ঘন্টা বলবো, 2 ঘন্টা 3 ঘন্টা বলেই যাও, শুধু বলেই যাবো, হাত নাড়িয়ে যাও, কিন্তু কারো কথা শুনবে না। এটা ওর প্রবলেম। ভারতবর্ষে এরকম কোনো প্রধানমন্ত্রী দেখেনি। ইফ ইউ আর এ ওয়াইজ ম্যান, ইউ শুড টক লেস অ্যান্ড ইউ শুড হিয়ার মোর। লাস্ট প্রশ্ন, এবারে পার্লামেন্টে কি আপনারা এই ইস্যুটাকে তুলবেন, মানে মানে ইউ উইল নট লেট গো দিস ইস্যু সো ইজিলি, মানে যেহেতু আমরা তো দেখুন, স্পেশাল সেশন না হলেও যে কোনো সেশন যখন হবে তখন তো নিঃসন্দেহে তোলার একটা কথা তুলতে তো হবেই, যে কোনো উপায়ে কোন পদ্ধতিতে তুলবো। তবে আমার সঙ্গে রাহুল গান্ধীর একদিন আমার দিল্লি এয়ারপোর্টে দেখা হয়েছে। আমি কিন্তু একটা প্রপোজাল দিয়েছি রাহুল গান্ধীকে, যে আমি ডিরেক্টকেও বলেছিলাম যে তোমরা বলো। প্রপোজালটা হয়েছে যদি স্পেশাল সেশন নাও ডাকে, অপোজিশনের সবাইকে মিলে একটা মক পার্লামেন্ট করা উচিত 1 দিন বা 2 দিনের জন্য। এটা আমার মনে হয়, এটা আমার একটা সাজেশন। আমি রাহুল গান্ধীকেও কথা বলেছি, আমার সঙ্গে ডিরেক্টের যখন কথা হয়েছে আমার সঙ্গে বলেছি, আমার সঙ্গে দিদির নিয়ে কথা হয়নি, কিন্তু আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা হয়ে আমি বলেছি যে স্পেশাল সেশন হলো না তো হলো না, কিন্তু আমাদের একটা অপোজিশনের একটা মক পার্লামেন্ট করা উচিত, যাতে যা আছে বলার তাতে আমরা বলবো। যে সমস্যা হচ্ছে, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, ধরবেন না যেটা আমার পার্টির মতামত, আমি কিন্তু এটা একান্ত ব্যক্তিগতভাবে বলছি। আমি সমস্যা হচ্ছে অপোজিশন যদি সেইভাবে ইউনাইটেডলি কাজ করতে পারত, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী এই সকল সুযোগ পেত না। দায় দায়িত্ব যাদের, সে দায় দায়িত্ব তারা পালন করেনি। এটা কিন্তু, এগুলো আমার একান্ত মতামত। আমিও দীর্ঘদিন রাজনীতিতে আছি, কিন্তু আমারও অনেক বছর হয়ে গেল, 40 বছরের মতো রাজনীতি হয়ে গেল। আমিও তো দেখছি, আমি 1 টার্মের এমএলএ, 4 টার্মের এমপি। তার আগেও এমএলএ যখন ছিলাম না তখন তো আমি সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাজনীতি করেছি। আমার মেন্টর মমতা ব্যানার্জি, আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে থেকেছি, আমি ভোলা সেনের সঙ্গে থেকেছি, আমি অশোক সেনের সঙ্গে থেকেছি। তো আমি দেখেছি তাদের রাজনীতির চিন্তা ভাবনা, কিছুটা তো শিক্ষা তো পাবোই। কোথাও কি মানে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মক পার্লামেন্টের বিষয়টা জানাবেন? না, আমার জানানো হয়নি। কালকে যদিও আমার সঙ্গে দেখা হয়েছিল, অনেকক্ষণ অনেক ব্যাপারে কথা হয়েছিল, কিন্তু আমার এই কথাটা মিস করে গেছি। আমি জানানো হয়নি। কিন্তু একটা মক পার্লামেন্ট, এটা আমি বলছি তো আমার একান্ত ব্যক্তিগত মতামত, যে সমস্ত অপোজিশন মিলে এখন এটা করা উচিত। সারা দেশে করোনা পরিস্থিতি বাড়ছে। আমরা এর আগেও দেখেছি যখন কোভিড চলছিল, আপনারা অভিযোগ করেছেন যে কোভিড নিয়ন্ত্রণের থেকে রাজনীতি বেশি করেছে কেন্দ্রীয় সরকার। এবারও আমরা দেখছি যে আপনি করোনা কেন বলছেন? পাহেলগাঁও নিয়েই তো রাজনীতি বেশি করছে। আমরা দেশের কথা বলছি, 51 জন গেছে দেশের নিয়ে কথা বলছে, আর দেশের মধ্যে প্রধানমন্ত্রী নোংরা রাজনীতি করছে নিজের পার্টির জন্য। উনি রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝেন না, উনি দেশ প্রেস বোঝেন না, ওসব বাইরের কথাবার্তা লোককে বোঝানোর চেষ্টা করে। দেশ প্রেস, আসল কথা হচ্ছে ওর কোথায় কতটা ওর অ্যাডভার্টাইজমেন্ট হবে আর কতটা রাজনীতি করতে পারছে, দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু। ওরা শ্রীরামকে মোটামুটি এখন ধরুন পলিটিক্যাল পার্সোনালিটি বানিয়ে দিয়েছে। পাহেলগাম, আগে যে পুলওয়ামার যখন ঘটনা ঘটেছিল ওটাকে পলিটিক্যাল বানিয়ে দিয়েছে। এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সৌজন্যে পহেলগাঁওটাও এখন পলিটিক্যাল উনি বানিয়ে দিয়েছে। ওরাই করেছে বিজেপি, যেন নরেন্দ্র মোদী অমিত শাহ যেই লড়াই করে এসছে, ভারতবর্ষের আর্মিরা কিছু করেনি। এত শক্তিধর যখন নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমাদের ওই পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, ওদেরকে নিয়ে তো যেতে পারে তো বর্ডারে। এবং আজকে ফরেন পলিসিতে কোথায় কোন জায়গায় গেল ভাই? আপনি বলুন কোন দেশটা আজকে, ভারতবর্ষ বিশ্বের কোন দেশটা পাকিস্তানের টেররিজমকে নিয়ে ওপেনলি ক্রিটিসাইজ করেছে? ডোনাল্ড ট্রাম্পের কথাতে যদি আপনি যুদ্ধ থামিয়ে না থাকেন, তাহলে আজকে বলুন পাকিস্তানকে কি করে আমেরিকা এরকম ফাইন্যান্সিয়াল হেল্প করছে? IMF থেকে কেন টাকা আসছে? আজকে আপনি কিসের আপনার ফরেন পলিসি, কোথায় কোন জায়গায় আপনার অবজেকশন? আজকে UN জেনারেল অ্যাসেম্বলিতে একটা ওই
সাব কমিটির চেয়ারম্যান কি করে পাকিস্তান হয়, যে কেউ পাকিস্তান আগে কোনোদিন হতে পারেনি, তাহলে আজকে কি করে হচ্ছে? ফরেন পলিসি টোটাল ব্যর্থ হয়েছে আমাদের দেশে। আমাদের এই পায়েরগাঁও থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, যে আপনারা দেশকে প্রোটেক্ট করতে পারছেন না। এর আগেও তো কথা হয়েছে, চায়না কি করে 32 কিলোমিটার লাদাখের জায়গা দখল করে রয়েছে। আমরা যখন ভেবেছি যে এই যুদ্ধের সময় বেশ যখন আমাদের আর্মিরা, তাদের তো আমাদের শ্রদ্ধা সম্মান জানাই, তাদের যুদ্ধের জন্য হয়েছে। নরেন্দ্র মোদী কিছু করেনি, নরেন্দ্র মোদী শুধু অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আসল কাজটা তো করেছে আর্মিরা। সেই আর্মিরা যখন অত খাটছিল, যখন আর্মিরা যখন নিজেদের প্রাণ দিচ্ছে, আর্মিরা যখন নিজেরা লড়ছে, যখন আমরা ভাবছি পাকিস্তানকে অ্যাটাকটা খুব ভালো হয়েছে, এই মুহূর্তে যে জায়গাতে উঠেছিল, যেভাবে ইন্ডিয়া যেভাবে প্রচার করেছিল, আমি জানি না প্রচারটা কারেক্ট কি ইনকারেক্ট, কিন্তু যেভাবে প্রচারটা হয়েছিল, সেই প্রচারটা যদি সত্যি সত্যি কারেক্ট হয়, আমরা তো ধরেছিলাম পাক অধিকৃত কাশ্মীর তো আমাদের এই মুহূর্তে তো ইয়ে করে নেওয়া উচিত ছিল, জয় করে নেওয়া উচিত ছিল, করতে পারলো না তো, শুধু হুঙ্কার দিচ্ছে, হাম ইয়া করেঙ্গে, হাম ওয়া করেঙ্গে, বহনা हम यहाँ करेंगे। अरे क्या करेंगे, कुछ तो करने नहीं सका आप। मोस्ट फेलियर प्राइम मिनिस्टर ऑफ द नेशन। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক তারা বলেছে যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা করোনা সংক্রমণের কি ডেটা কি প্রতিদিনের, সেই কারণে সেটা কেন্দ্রীয় পোর্টালে আপডেট করা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু রাজ্যের সমস্ত ডেটা পাচ্ছি, প্রতিদিন কতটা আপডেট হচ্ছে। এগুলো রাজনীতি করার জন্য কথা বলে, কত প্রতিদিন পোর্টালে হয়, পোর্টাল থেকে দেখবেন বিভিন্ন চ্যানেল থেকে খুব শুদ্ধ বলে দেয়, বিভিন্ন চ্যানেলের সোর্সটা কি, ওয়েস্ট বেঙ্গল পোর্টালে আপলোড না করলে মানে কেন্দ্রীয় সরকার সব কিছু ব্যাপারে একটা পশ্চিমবাংলার প্রতি একটা বৈমাতৃসুলভ আচরণ করার অভ্যাস রয়েছে। সে 100 দিনের কাজের টাকা বলুন, এই বলুন 2026 পর্যন্ত এরকম ভাবে নোংরামি করে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। ওদের ওই অনুর্বর মানিককে কোনোদিন মানিক করতে পারবে না। অনুর্বর মানিক চিরকাল ওই নিচেই থেকে যাবে, হাই করে যাবে। যা এই মুহূর্তে ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে একটা আলোচনা চলছে যে মহুয়া মৈত্র বাংলার রাজনীতিতে একজন বর্ণময় চরিত্র। আপনি তো দীর্ঘদিনের বিচক্ষণ বা অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিক, আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওনার সম্বন্ধে জিজ্ঞেস করবেন না, অনেক স্পেসিফিক কমেন্টস করতে হবে, অনেক বেশি করবেন না। আমরা তো জানেন সব কিছু, আর বলার তো কিছু নেই। তবে আমি দীর্ঘকাল ধরে পশ্চিমবাংলাতেই থেকেছি, আমার পড়াশোনা এখানে, আমার তো বাইরে পড়াশোনা নয়, আমি এখানে থেকেছি, এখানে আমার কেরিয়ার তৈরি করেছি, আমার সংগ্রামের জীবন, লড়াইয়ের জীবন ছিল। আমি বাঁকুড়া থেকে এসে আস্তে আস্তে কেরিয়ার তৈরি করেছি। পশ্চিমবাংলার রাজনৈতিক চরিত্র বলতে আমরা কাদের বুঝি? পশ্চিমবাংলার রাজনৈতিক চরিত্র ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, হরেকৃষ্ণ কুমার, সিদ্ধার্থ শঙ্কর রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বাবু, জ্যোতি বসু, হচ্ছে কে আছে? সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, মমতা ব্যানার্জি, যার রাজনৈতিক লড়াইয়ের কোনো কেউ উল্টো দিকে কোনো নিদর্শন রাখতে পারবে না। রাজনৈতিক চরিত্র তো আমরা এইভাবেই দেখে এসেছি। ইভেন সুভাষ চক্রবর্তী তখন বলতো বর্ণময় চরিত্র, কালারফুল পলিটিশিয়ান। কালারফুল পলিটিশিয়ান বলতে আমি পলিটিক্সের কি জিনিস আমি বুঝি না ভাই। পলিটিক্সের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পলিটিক্স, রাজনীতি করা, মানুষের সেবা করা। পলিটিক্সে এসে এমপি এমএলএ হয়ে সেটাকে যদি এক্সপ্লয়েট করা হয়, সেটা কিন্তু বর্ণময় বা কোনো চরিত্রই রাজনৈতিক চরিত্র হয় না, সেই যার ক্ষেত্রেই হোক, আমি কোনো নাম করে বলছি না। বাংলার রাজনীতি একটু অন্য, বাংলার রাজনীতি আমাদের অন্য, বোম্বের রাজনীতির মতো না, বা ইউপির রাজনীতির মতো না, বা লন্ডনের রাজনীতির মতো না। বাংলার মানুষ তার রাজনৈতিক প্রতিনিধিকে না, তার লড়াইয়ের জন্য তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাকে অন্য কিছু করার জন্য শ্রদ্ধা সম্মান করে না। কিন্তু আমার একটা জায়গায় নিশ্চয়ই আমার বলার আছে,
যে আমরা তো রাজনীতি করতে করতে এসে এমপি হয়েছি, আমরা এমপিশিপটা কখনো এক্সপ্লয়েট করিনি, এমএলএও ছিলাম, কিন্তু এখনকার নিদর্শন হয়েছে রাজনীতিতে আসবো, এমপি হব, এমএলএ হব, তবে সেই জায়গাটাকে এক্সপ্লয়েট করে নিজস্ব জীবন তৈরি করব, এটা আমি বিরোধী। বাংলার রাজনীতির আমি একটি মানুষ।